হ্যালো এভরিওয়ান, আপনারা শুনছেন রইল প্রেমের নিমন্ত্রণ। লেখিকা ইউসুরা রিমু, পর্ব নাম্বার 37। এই গল্পের পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এই দিনের দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ধীরে ধীরে সবার শরীরে ভর করলেও খানবাড়ির প্রতিটি মানুষের মনে যেন ভিন্ন ভিন্ন অনুভূতির ঢেউ খেলছিল। রাত আরো গভীর হচ্ছে, খানবাড়িটা ধীরে ধীরে নিঃশব্দে ডুবে গেছে। করিডোরের সাদা আলোর দীর্ঘ ছায়াগুলো আরো লম্বা হয়ে মেঝেতে পড়ে আছে। নিজের ঘরের সোফায় একা বসে আছে সায়র। সোফায় পিঠ মাথা এলিয়ে দিয়ে দু চোখ বন্ধ করেছিল সে, কিন্তু চোখ বন্ধ থাকলেও আজকে সারাদিনে ঘটে যাওয়া প্রতিটা মুহূর্ত একটার পর একটা স্পষ্ট ভেসে উঠছে। নদীর ধারের বাতাসে উড়তে থাকা বেলার চুল, লজ্জায় নত হয়ে থাকা মুখটা, চুল বাঁধতে গিয়ে তার নীরব সম্মতি, ওঠে ওঠার সময় ভয়ে কাঁপতে থাকা হাত, নিজের হাত শক্ত করে ধরে রাখা সেই মুহূর্তটা। অজান্তেই সায়রের ঠোঁটের কোণে এক ফোঁটা মৃদু হাসি ফুটে উঠল। সে খুব আস্তে নিজেকেই বলল, মেয়েটা সত্যিই বদলে গেছে। একসময় যার চোখে মুখে সবসময় দুষ্টুমি লেগে থাকতো, যে কোনো কথা না বলে থাকতে পারতো না, আজ সেই মেয়েটাই কতটা নিশ্চুপ হয়ে গেছে। আসতে গেলেও যেন আগে ভাবতে হয় তাকে, কথা বলতে গেলেও কোথায় যেন বুকের ভেতরটা একটা ভয় কাজ করে। পরিবর্তনের জন্য কে দায়ী, প্রশ্নটার উত্তর সায়রের অজানা নয়। সে জানে এই বিয়েটা বেলার জীবনের সমস্ত হিসাব নিকাশ এক মুহূর্তেই বদলে দিয়েছে। নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা, নিজের ভবিষ্যৎ সবকিছু ত্যাগ করে পরিস্থিতির চাপে সবকিছু মেনে নিতে হচ্ছে। মুহূর্তের মধ্যে সায়রের বুকের ভিতরে একটা অপরাধ বোধের ভারী অনুভূতি জমে উঠল। সে ধীরে ধীরে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরের চাঁদের আলোয় ফুলগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, রাতের শীতল বাতাস এসে তার মুখে ছুঁয়ে যাচ্ছে। সে নিচু স্বরে বলল, আমি জানি না তুই কোনোদিন আমাকে মন থেকে গ্রহণ করতে পারবি কিনা বেলা, কিন্তু একটা ব্যাপারে আমি নিশ্চিত, আমি কখনো তোর কষ্টের কারণ হতে চাই না। তার চোখের সামনে আবার ভেসে উঠল কিছুক্ষণ আগের দৃশ্যটা। মমতাজ বেগম ইচ্ছে করেই সম্পূর্ণ বেলাকে উপেক্ষা করলেন, অথচ বেলা একটা কথা বলল না, নিঃশব্দে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এই নীরবতায় সায়রের বুকের ভিতরটা খা খা করছে। সে মনে মনে ভাবলো, আগে হলে নিশ্চয়ই রেগে যেত, মুখ ভার করে সবার সঙ্গে ঝগড়া করত, কিন্তু আজ যেন নিজের সমস্ত অভিমানটুকু লুকিয়ে ফেলেছে। তখনই দরজায় আসতে টোকা পড়লো, টক টক। সায়র ঘুরে তাকিয়ে বলল, ভিতরে আসো। দরজা খুলে খুব ধীর পায়ে ভিতরে প্রবেশ করলেন সারোয়ার খান। মুখে আগের মতোই গাম্ভীর্য, কিন্তু চোখে ছিল আগের মতোই স্নেহের ছাপ। সায়র দ্রুত উঠে দাঁড়ালো। আব্বু, তুমি এই সময়? সারোয়ার খান হালকা হেসে বললেন, ঘুম আসছিল না, ভাবলাম তোর সঙ্গে একটু কথা বলে যাই। তিনি ধীরে ধীরে সোফায় বসে পড়লেন। সায়রও তার সামনের চেয়ারে বসলো। কয়েক মুহূর্ত দুইজনেই নিশ্চুপ হয়ে রইল। তারপর সারোয়ার খান বললেন, সারাদিন তোদের দুইজনকে খুব মন দিয়ে দেখলাম। সায়র ভুরু কুঁচকে তাকালো। কি দেখলে? দেখলাম তোরা দুইজনই খুব চেষ্টা করছিস, কিন্তু কেউ কারোর ওপর কিছু চাপিয়ে দিচ্ছিস না, সম্পর্কটা জোর করে এগিয়ে নিতে চাচ্ছিস না। এই ধৈর্যটাই সবচেয়ে বড় জিনিস। সায়র নীরবে শুনতে লাগলো। সারোয়ার খান এবার একটু গম্ভীর হয়ে বললেন, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। জি বলো। আগামী কাল থেকেই বেলাকে বলবি সে যেন তোর রুমে থাকে। কথাটা শুনে সায়র একটু থমকে গেল। এখনই? হ্যাঁ, এখনই। সায়র কিছু বলতে গিয়েও থেমে গেল। সারোয়ার খান ছেলের মনের দ্বিধা বুঝতে পেরে বললেন, আমি জানি তোরা দুইজনেই সময় চাস, আমি এটাও জানি তোরা দুইজনেই একে অপরকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারিসনি। আমি তোকে জোর করে কোনো সম্পর্ক তৈরি করতে বলছি না, শুধু চাই আমার মেয়েটা যেন নিরাপদে থাকুক। একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর মাকে তো তুই চিনিসই, তিনি সহজে বেলাকে কোনোভাবেই মেনে নেবে না। আজ যা দেখলি এটা কেবল শুরু, সামনে আরো অনেক কথা, অনেক রকম আচরণ দেখতে পারে। সায়রের মুখটা কঠিন হয়ে উঠল। সারোয়ার খান ধীরে ধীরে বললেন, আমি চাই তুই সবসময় বেলাকে সাপোর্ট করিস। ঘরের বাতাসটা যেন আরো ভারী হয়ে উঠল। সায়র গম্ভীর গলায় বলল, আমি চেষ্টা করবো আব্বু। সারোয়ার খান ছেলের কাঁধে হাত রেখে বললেন, চেষ্টা না, দায়িত্ব। এই একটা শব্দের মধ্যেই যেন হাজার অর্থ লুকিয়ে ছিল। আবার বলতে শুরু করলেন, আজ একটা কথা তোকে বলি, যেটা কোনোদিন কাউকে বলিনি। সায়র বিস্মিত হয়ে বাবার মুখের দিকে তাকালো। অনেক আগে থেকেই আমার ইচ্ছা ছিল, যদি কখনো সুযোগ হয় বেলাকেই তোর বউ করে রাখবো। সায়রের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তুমি আগে থেকেই? হ্যাঁ, কিন্তু কখনো তো বলনি। সারোয়ার খান স্নান হেসে বলল, বলতে পারিনি। কেন? সারোয়ার খান দীর্ঘশ্বাস ফেলে বললেন, কারণ আমি জানতাম তোর মা কোনোদিনই এই প্রস্তাবে রাজি হবে না। বাসরের প্রতি তার মনে যে
অভিমান আর ঘৃণা জন্ম নিয়েছিল, এত বছরেও সেটা এতটুকু কমেনি। এই রাগের প্রভাব পড়েছে নাজনীন সুলতানা আর বেলার ওপর। নাজনীন সুলতানাকে সে কোনোদিনই মন থেকে আপন ভাবতে পারেনি, আর বেলাকে তো প্রথম দিন থেকেই ভুল বুঝে এসেছেন। এমনকি বিহানকেও খুব একটা পছন্দ করেন না, যদিও সেটা প্রকাশ করেন না। কিছুটা থেমে আবার বললেন, ছোটবেলা থেকেই তুই একটু বেলার প্রতি বেশিই যত্নশীল, আর সেটাকেই তোর মা অন্য চোখে দেখতে শুরু করেছিলেন। মনে করতেন যে বেলা ইচ্ছে করে সবসময় তোর আশেপাশে থাকতে। আমি বহুবার বোঝানোর চেষ্টা করেছি যে ওদের সম্পর্কটা একেবারে নিষ্পাপ, কিন্তু তিনি কিছুতেই সেই ধারণা বদলাতে চায়নি, তাই নিজের ইচ্ছেটা নিজের মনের ভিতর চাপা দিয়ে রেখেছিলাম। এই বিষয়টা নিয়ে কথা বললে সংসারে শুধু অশান্তিই বাড়বে। কিন্তু দেখ, মানুষের পরিকল্পনা থেকে আল্লাহর ফয়সালা কত বড়। আমি যেই কথাটা মুখে বলতে পারিনি, আল্লাহ সেই কথাটা এমন ভাবে লিখে রেখেছিলেন যে শেষ পর্যন্ত তোদের দুইজনের বিয়ে হয়ে গেল। তাই আজ আর অতীত নিয়ে আফসোস করার সময় নেই। বেল্লাকে যেন কোনো অন্যায়ের মুখোমুখি না হতে হয়, আর সেই দায়িত্বটা আজ থেকে সম্পূর্ণ তোর। এবার ধীরে ধীরে মাথা নিচু করলো। সরোয়ার খান দৃঢ় কণ্ঠে বললেন, এই বিষয়টা কেবল একটা সামাজিক সম্পর্ক নয় সায়র, সম্পর্কটার সঙ্গে একটা মেয়ের সম্মান, ভবিষ্যৎ আর নিরাপত্তা জড়িয়ে আছে। আজ থেকে বেলার সবচেয়ে বড় আশ্রয় তুই, আর তাই ওর মুখের হাসিটা ফিরিয়ে আনাও তোর সবচেয়ে বড় দায়িত্ব। ওকে সব ধরনের কষ্ট থেকে আগলে রাখার দায়িত্বও তোর। সায়রের বুকের ভিতরটা কেমন যেন ভারী হয়ে উঠলো। সে ধীরে ধীরে বলল, আমি কথা দিচ্ছি আব্বু, আমি যতদিন বেঁচে আছি বেলার গায়ে অন্যায়ভাবে কাউকে একটা আঁচড়ও কাটতে দেব না। ওর সম্মান, নিরাপত্তা রক্ষা করার জন্য যতটুকু করা দরকার আমি করব। সারোয়ার খানের চোখে তৃপ্তির ছাপ ফুটে উঠল। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, এই কথাটাই শুনতে চেয়েছিলাম। দরজার দিকে কয়েক কদম এগিয়ে গিয়ে আবার আবার ছেলের দিকে ফিরে তাকিয়ে বললেন, আর একটা কথা সবসময় মনে রাখিস, ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না, কিন্তু সম্মান, বিশ্বাস আর যত্ন দিয়ে মানুষের মন জয় করা যায়। তুই যদি কোনোদিন বেলার কাছ থেকে সত্যিকারের ভালোবাসা দেখতে চাস, তাহলে স্বামী হিসেবে অধিকার দেখানোর আগে একজন দায়িত্বশীল পুরুষ হয়ে পাশে দাঁড়াবি। দেখবি একদিন বেলা নিজের ইচ্ছায় তোর হাতটা শক্ত করে ধরে রাখবে। কথাগুলো বলে সারোয়ার খান ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হওয়ার শব্দে ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। তার অনেকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর জানালার বাইরে তাকিয়ে ভেসে থাকা আকাশের দিকে তাকিয়ে খুব আস্তে বলল, আমি কোনোদিন তাড়াহুড়ো করব না বেলা, তোর বিশ্বাসটা অর্জন করেই একদিন তোর পাশে দাঁড়াবো। কারণ সম্পর্কের সবচেয়ে সুন্দর ভিত্তি ভালোবাসা নয়, বিশ্বাস। পরের দিন সকাল, খানবাড়ির বিশাল ডাইনিং রুমে নাস্তার আয়োজন করা হচ্ছে। বড় কাচের জানলা দিয়ে নরম রোদের আলো ঘরটাকে আলোকিত করে তুলছে। টেবিলের ওপর সারি করে সাজানো রয়েছে পরোটা, সবজি, ডিম, ফল আর ধোয়া ওঠা চায়ের কাপ। প্রত্যেক দিনের মতন সবাই একে একে টেবিলে এসে বসেছে। বাইরে থেকে দেখে সবকিছু স্বাভাবিক মনে হলেও প্রত্যেকের মনের ভিতরে একটা টান টান উত্তেজনা চলছে। সারোয়ার খান টেবিলের এক প্রান্তে বসে গম্ভীর মুখে খবরের কাগজে চোখ বুলাচ্ছেন। বাইরের শান্ত ভাবটা দেখলে বোঝার উপায় নেই তিনি মনে মনে ইতিমধ্যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। মুমতাজ বেগম নিঃশব্দে সবার সামনে নাস্তা পরিবেশন করছেন। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, তার চোখ মুখের চাউনি বুঝিয়ে দিচ্ছে তার ভিতরের ক্ষোভ এতটুকু কমেনি। সায়র চুপচাপ এক প্রান্তে বসে রয়েছে। বেলা ধীরে ধীরে ডাইনিং রুমে প্রবেশ করলো। মাথায় ঘোমটা টেনে সবাইকে সালাম জানিয়ে খুব শান্তভাবে চেয়ার টেনে বসলো। তার ভিতরে এখনো সংকোচ কাজ করছে। এদিকে বাসরখানার নাজনীন সুলতানাও নীরবে নাস্তা করছিলেন। তারা দুইজনের মেয়ের মুখের দিকে বারবার তাকাচ্ছিলেন। বাবা মায়ের চোখ এড়িয়ে যায় না সন্তানের মনের অবস্থা। বেলার মুখের নীরবতা তাদের মুখেও কষ্টের রেখা এনে দিচ্ছিল। কিছুক্ষণ শুধু থালা বাসনের শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা গেল না। হঠাৎ সারোয়ার খান খবরের কাগজটা ভাঁজ করে টেবিলের ওপর রেখে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, একটা কথা বলার ছিল। সবাই সঙ্গে সঙ্গে তার দিকে তাকালো। তিনি বেলার দিকে চোখ স্থির করে বললেন, বেলা, আজ থেকে তুই শাহরের রুমে থাকবি। একটি মাত্র শব্দ, কিন্তু এই একটি মাত্র শব্দই যেন মুহূর্তের মধ্যে পুরো ডাইনিং রুমটাকে স্তব্ধ করে দিল। নাজনীন সুলতানা বিস্ময়ে চোখ বড় করে মেয়ের দিকে তাকালেন। আসর খানও কিছুক্ষণ নির্বাক হয়ে বসে রইলেন। যদিও জানতেন বিয়ের পর এক সময় এইটা হবেই, তবুও এত দ্রুত সিদ্ধান্তটা আসবে সেটা তিনি ভাবেননি। বেলার হাত থেকে চামচটা প্রায় পড়ে যাচ্ছিল। সে বিস্ময় চোখে সারোয়ার খানের দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড পর খুব ধীরে বলল, চাচু আমি। সারোয়ার খান শান্ত স্বরে বললেন, কিছু বলতে চাস? বেলা মাথা নিচু করে কাপা গলায় বলল, আমি আমি এখনই ওখানে থাকতে চাই না। কথাটা বলে সে সংকোচে মাথা নিচু করে নিল। ডাইনিং টেবিলে আবারও নীরবতা নেমে এলো। সায়রও মাথা তুলে বাবার দিকে তাকালো। সে বুঝতে পারছিল বেলা খুব অস্বস্তিতে আছে। সারোয়ার খান খুব স্থির কণ্ঠে বললেন, আমি তোর অস্বস্তিটা বুঝি মা,
কিন্তু জীবনের কিছু সত্য এড়িয়ে যাওয়া যায় না। সায়র তোর স্বামী, আলাদা আলাদা রুমে থাকার কোনো যৌক্তিক কারণ আমি দেখি না। বেলা খুব আস্তে বলল, কিন্তু তিনি এবার কথার মাঝখানেই থামিয়ে দিলেন। না বেলা, এই বিষয় নিয়ে আর কোনো আপত্তি শুনতে চাই না। তার কণ্ঠে রাগ ছিল না, কিন্তু এমন এক দৃঢ়তা ছিল যা অমান্য করার সাহস কারো নেই। তিনি আবারও বলল, আমি তোদের কোনো চাপ দিচ্ছি না, আমি শুধু চাই তোরা স্বাভাবিকভাবে নিজেদের সম্পর্কটা মেনে নিতে শিখিস। একই ঘরে থাকা মানে সবকিছু বদলে যাবে এমন নয়, কিন্তু একে অপরকে বোঝার সুযোগটা তো হবে। বাসর খান ধীরে ধীরে মাথা নাড়লেন। আমি মনে করি ভাইজান ঠিক বলছেন, সম্পর্কটার সুযোগ দিতে চাইলে দূরত্ব নয়, পারস্পরিক সম্মান দরকার। নাজনীন সুলতানা মেয়ের দিকে তাকিয়ে মমতা ভরা কণ্ঠে বললেন, বড়দের কথা শুনতে হয় মা। বেলা কোনো উত্তর দিল না, সে শুধু খুব আস্তে একবার শায়রের দিকে তাকালো। শায়রও ঠিক সেই মুহূর্তে তার দিকে তাকালো। দুইজনের চোখ কয়েক মুহূর্তের জন্য মিলল। শায়র খুব আস্তে করে আশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়ল, যেন বলছে, ভয় পাস না, তোর ইচ্ছের বিরুদ্ধে কিছুই হবে না। সেই আশ্বাসটুকুই বেলার অস্থির মনকে খানিকটা শান্ত করলেও সংকোচ পুরোপুরি কাটলো না। অন্যদিকে মুমতাজ বেগম এতক্ষণ একটিও কথা বলেননি। তার মুখের কঠোরতা আরো স্পষ্ট হয়ে উঠেছে। ঠোঁট শক্ত করে চেপে রেখেছেন তিনি। এই সিদ্ধান্ত তার একেবারেই পছন্দ হয়নি। মনের ভিতরে তীব্র আপত্তি থাকলেও তিনি জানেন, সারোয়ার খানের সিদ্ধান্তের বিরুদ্ধে সবার সামনে কথা বললে সংসারে অশান্তি শুরু হবে। তিনি এটাও খুব ভালো করে জানে, একবার কোনো বিষয়ে সারোয়ার খান সিদ্ধান্ত নিয়ে ফেললে তা পরিবর্তন করা প্রায় অসম্ভব। তাই তিনি নীরবে বসে রইলেন, কিন্তু তার চোখের দৃষ্টি বারবার বেলার দিকে চলে যাচ্ছিল। এই দৃষ্টিতে ছিল এক নীরব ক্ষোভ, প্রতিজ্ঞা। তিনি এখনো এই মেয়েটাকে নিজের মন থেকে পুত্রবধূ হিসেবে মেনে নেননি, আর না কখনো মানবেন। শেষে সারোয়ার খান শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, এই বিষয়ে আর কোনো আলোচনা হবে না। আজ বিকেলের মধ্যেই বেলার সব প্রয়োজনীয় জিনিস শায়রের রুমে নিয়ে যাবি বাসর। এটাই আমার শেষ সিদ্ধান্ত। কথাটা বলেই তিনি আবার নীরবে নাস্তা করতে শুরু করলেন। কিন্তু টেবিলে বসে থাকা আর সবার পক্ষে স্বাভাবিকভাবে নাস্তা করা সম্ভব হলো না। প্রত্যেকেই বুঝতে পারছিল আজকের এই সিদ্ধান্ত শুধু একটি ঘর বদলের নয়, এটা হয়তো শায়র আর বেলার সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা। আচ্ছা, গল্পটা কেমন লাগছে কমেন্ট করে